বিয়ে বাড়িতে 16 বছর বয়সী বাচ্চা চাচাতো বোনের সাথে 32 বছর বয়সী চাচাতো ভাইকে জোর করে শারীরিক সম্পর্কে জড়াতে দেখে পুরো খান পরিবার। সবাই মিলে রাগী চোখে তাকিয়ে দেখে আহাদ আদরিশ খানের দিকে। আহাদ নিচের দিকে তাকিয়ে আছে। মূল ঘটনাটা কি হয়েছে চলুন দেখে আসি। কিছুক্ষণ আগে বিয়ে বাড়িতে হাসি আনন্দ সানাই বাজছে, সাথে আলো ঝলমলে পুরো খানবাড়ি। আজ খানবাড়ির বড় ছেলে আহাদ খানের বিয়ে ছিল। এত হই হট্টগোলের মধ্যে কারো খেয়ালই নেই পাশে ছোট ঘরটিতে কি ঘটে যাচ্ছে। ছোট্ট ঘরটিতে অন্ধকার ঘরটার পর্দা টেনে রাখা, আর সেই ঘরে শুয়ে আছে আহাদ খান। শরীর তার অস্থির আর চোখ দুটো লালচে। কেমন যেন গলা শুকিয়ে যাচ্ছে আহাদের। মাথা ঝিমঝিম করছে, শ্বাস ঘন ঘন চলছে, কেমন হাত পা ছটফট করছে, যেন এক অদৃশ্য আগুন যেন জ্বালা ধরিয়ে দিচ্ছে। মুখ থেকে কেমন শব্দ বের হচ্ছে, কখনো গোঙানি আবার কখনো নিজেকে বোঝানোর চেষ্টা। তখন একটা পিচ্চি মেয়ে ঘরে ঢুকলো, আর ঘরে ঢুকে আহাদকে দেখে মেয়েটি বলে উঠল, কি হয়েছে ভাইয়া তোমার? এমন করছো কেন? আহাদ তখন হাত দিয়ে ইশারা করে বলে, আমার কাছে আসিস না আহি, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না। কেন ভাইয়া, কি হয়েছে বলো না? বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে লুকিয়ে বসে আছো। কথাগুলো বলতে বলতে আহি আহাদের আগে গিয়ে বসে আর আহাদের বাহু জড়িয়ে ধরে ওর সাথে নিচে যাবার বায়না করতে লাগলো। এদিকে আহির স্পর্শে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। তার ভেতরে জেগে ওঠা যৌবন আর আকাঙ্ক্ষাকে এতক্ষণ সামনে রাখলেও তার 16 বছর বয়সী চাচাতো বোনকে দেখে তার আকাঙ্ক্ষা আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। চলো ভাইয়া, চাচি তোমাকে ডাকছে, তুমি বউ আনতে যাবে না? চলো না ভাইয়া, চলো। আমি তোকে সাবধান করেছিলাম চলে যেতে। আহির কথার মাঝে এক পর্যায়ে আহাদ এক টানে কাছে টেনে নেয় আর আহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আহি আহাদের এমন আকস্মিক কাজে ভয়ে সিটিয়ে যায়, বারবার ওর বুকে ধাক্কা দিতে লাগলো। আহাদকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু বিধিবাম সে সরাতো দূর। তার চুম্বন আরো গাঢ় হতে লাগলো। মাঝে মাঝে চুম্বন বাইটে পরিণত হচ্ছে। আহির ঠোঁট কেটে রক্ত ঝরছে। আহি ধীরে বলে উঠে, আমাকে কেন ব্যথা দিচ্ছ আহাদ ভাই? প্লিজ আহি, আমাকে বাধা দিস না। মানতে পারবো না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না আহাদ ভাই, আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আহির কথার কোনো উত্তর না দিয়ে আহাদ ওকে এক ঝটকায় কোলে তুলে বিছানায় শুয়ে দিল। আহির এবার ভয় হচ্ছে। আহি চিৎকার দিয়ে উঠল। আহাদ একটানে আহির সব কাপড় খুলে ফেলল, কারণ আহাদ তো আর নিজের মধ্যে নেই। এক প্রকার জোর করেই আহির সাথে আহাদ শারীরিক সম্পর্ক করতে শুরু করে। আহি তীব্র ব্যথায় চিৎকার করে ওঠে। ওর চিৎকারে পুরো রুম ধ্বনিতে ভরে উঠেছে, কিন্তু বিয়ে বাড়ির সব কোলাহল বাজনার জন্য আহির আত্মচিৎকারের শব্দ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। ফলস্বরূপ আহি আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে গোংরাতে গোংরাতে জ্ঞান হারায়। এদিকে সাবিহার শাড়ি পরে ওই ছোট রুমটির দিকে আসলো এবং আহাদ আর আহির অন্তরঙ্গ অবস্থা দেখে সে যা বোঝার তা বুঝে গেল যে তার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে এই আহি। সে ওই রাগে আহিকে না বাঁচিয়ে উল্টো বাহিরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে বাড়ির সবাইকে এই রুমে ডেকে আনলো। সবাই রুমে ঢুকে এই অবস্থা দেখে আটকে উঠে দেখে আহাদের কোনো হুঁশ নেই, আর বেচারা আহিতা অনেক আগেই জ্ঞান হারিয়েছে। ছেলের এই অবস্থা দেখে আহাদের মা রুমানা আহাদকে সরিয়ে দিয়ে আহির গায়ে চাদর পেঁচিয়ে দেয়। আহির বাবা দৌড়ে এসে মেয়ের পাশে বসে দেখে মেয়ে নিথর দেহ বেড়ে পড়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে আহির বাবা আকরাম খান আহাদের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠেন, তুই এটা কি করে করতে পারলি আহাদ? তোর এত বড় সাহস কি করে হলো আমার এই ছোট্ট মেয়েটার সাথে এমন করার? তোকে আমি ছাড়বো না জানোয়ার। ভাইয়ের এমন কথা শুনে আজহার খান ছেলের উপর রেগে পরপর থাপ্পড় দিতে লাগলো, কিন্তু আহাদের কোনো হেলদোল নেই। সে এখনো ঝিমোচ্ছে। কেন বলি তুই এমন? তোর বিয়ের দিন এই ছোট্ট মেয়েটার সঙ্গে এমন অমানবিক আচরণ কিভাবে করতে পারলি? তোর কি একটাবারও বিবেকে বাঁধলো না? এখন ধীরে ধীরে আহাদের হুঁশ আসতে লাগলো। ইতিমধ্যে ডাক্তাররা চলে এসেছে। আহিকে ডাক্তার চেক আপ করতে শুরু করলো। ডাক্তার বলল, ইস, এত ছোট মেয়েটাকে এভাবে রেপ কে করলো? যে রেপ করেছে তাকে তো পুলিশে দেওয়া উচিত। মেয়েটার অবস্থা বেশি ভালো না। মেয়েটার এই অবস্থার কথা শুনে আকরাম খান ধপ করে খাটের উপরে বসে পড়লেন। তার মা মরা মেয়ের এই অবস্থা দেখে সে আর সহ্য করতে পারছে না। তার উপর বিয়ে বাড়ি, সব লোকজনের কানাঘুষা একে অপরের সঙ্গে আজে বাজে কথা বলছে। এই বিষয়টা নিয়ে মেয়ের বাড়ি থেকে বিয়ে ভেঙে দিয়েছে। এতক্ষণে আহাদের পুরোপুরি হুঁশ ফিরেছে। এর পুরো বসে এসে বুঝতে পারলো সে কত বড় ভুল করে ফেলেছে, কত বড় অন্যায় করেছে আহির সাথে।
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার ছেলে যখন এত বড় অন্যায় করেছে, তাহলে এর শাস্তি ওকে পেতেই হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে উর্মির সাথে আমার ছেলের বিয়ে দিব। ঘরের মধ্যে আরো সবাই আলোচনা শুরু করে দিল। আর আহাদ অবাক চোখে বাবার দিকে তাকিয়ে আছে। এসব তুমি কি বলছো বাবা? আমি আহির মতো মেয়েকে কখনো বিয়ে করতে পারবো না। তাছাড়া বয়স আমার থেকে অনেক ছোট, আর মানসিকভাবে ও এখন ঠিক নেই। কথাটা শুনে আকরাম খান এগিয়ে এসে আহাদের গালে দুটো থাপ্পড় মেরে দিল। এরই মাঝে আজহার বলে ওঠে, তোর এই কথা বলতে লজ্জা লাগছে না? জানোয়ার, আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে তখন ছোট মনে হয়নি, এখন ছোট মনে হচ্ছে। আরেকটা কথা বলবি তো তখন তোকে বাড়ি থেকে বের করে দেব। তোর মতো ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। তুই একটা জানোয়ার, তোকে আমি পুলিশে দেব। বিশ্বাস করো চাচ্চু, আমি যা করেছি আমার ইচ্ছেতে করিনি। আমি নিজেও বুঝতে পারছি না কি করে কি হয়ে গেল। এরই মাঝে রুমে থাকা লোকজন কথাগুলো শুনে সাথে সাথে আশেপাশে লোকজন হাহুতাশ করতে করতে বলতে লাগলো, যদি আহাদ এখন আহিকে বিয়ে না করে তাহলে আহিকে কে বিয়ে করবে? ওর মতো মেয়েকে তো কেউ বিয়ে করতে চাইবে না। কথাগুলো আকরাম সাহেবের কানে আসতেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে আরহামের মা তাকে বোঝাতে বললেন, ভাই সাহেব, যা হওয়ার তো হয়ে গেছে, আপনি রাজি হয়ে যান। আমি উর্মিকে আমার মেয়ের মতোই রাখবো, ওর কোনো অযত্ন আমি হতে দেব না। আপনি তো জানেন আমি উর্মিকে নিজের মেয়ের মতোই দেখি। এখন থেকে না হয় মেয়েই বানিয়ে নিব, আপনি আর আপত্তি করবেন না? আমাকে মাফ করবেন ভাবি, আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আকরাম সাহেবের কথাগুলো মনে হলো বাজ পড়ার মতো সবার কানে বাজতে লাগলো। এরই মধ্যে একজন লোক বলতে লাগলো, আকরাম ভাই, এই বিষয়ে প্রস্তাব মেনে নেওয়া উচিত, কারণ উর্মির যে অবস্থা, এমনিতে ভালো কোনো পাত্র আর আপনি পাবেন না। তার উপর আপনার মেয়ের মাথায় সমস্যা, আর পাগলামি করে বেশি। তার উপর গায়ে কলঙ্কের দাগ লেগে গেছে। এই মেয়েকে ঘরে রেখে কি করবেন? তার চেয়ে বড় আহাদের সাথে বিয়ে দিয়ে দিন। আহাদ উচ্চশিক্ষিত, বিদেশ পড়ো একজন ছেলে। আপনার মেয়ের কপালে এত ভালো পাত্র জুটছে, তাই তো অনেক। লোকজনের কথা শুনে আহাদের মা আবারও আকরাম সাহেবকে বোঝাতে লাগলেন যেন উনি বিয়েটা তার ছেলের সাথে দেয়। ওর বাবা ডাকছেন, তার মেয়ে তো মানসিকভাবে অসুস্থ, এখন তার কি করা উচিত? সব দিক বিবেচনা করে তিনি বিয়েতে সম্মতি দিলেন। এদিকে আহাদের মা আহাদকে উদ্দেশ্য করে বললেন, কিছুক্ষণ পরেই তোমার সাথে আহির বিয়ে হবে, তাই বেশি কথা না বলে রেডি হয়ে এসো। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। যা তুমি করেছো তা নিয়ে আর কোনো কথা বা উচ্চবাচ্য কিচ্ছু যেন না হয়। আহাদ চমকে মায়ের দিকে তাকায়। আহাদের এখানে আর কিছু বলার নেই, তবে আহাদের মাথায় একটি জিনিস পাকাচ্ছে। তার হঠাৎ কি এমন হয়েছিল যে সে এমন অন্যায় করে বসলো? তাকে হয়তো নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল, কিন্তু কে ছিল সে? চোখ তুলে যখন সবার দিকে বুলালো, দূরে দাঁড়িয়ে থাকা সাবিহার দিকে চোখ পড়লো ওর। ও এক্ষুনি দাঁড়িয়ে রাগে ফুঁসছে। রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে সাবিয়া চলে গেল। ইতোমধ্যে মা আহিকে লাল শাড়ি পরিয়ে দিয়ে বসালো। পাশে আহাদকে দেখে আহি চমকে উঠল। মনে পড়তে লাগলো সেই বিভৎস মুহূর্তের কথা। আহিকে ভয় পেতে দেখে আহাদের মা আহিকে জড়িয়ে ধরলো আর কাপা কাপা গলায় বলল, মামুনি, তুমি আমাকে এইখান থেকে নিয়ে চলো। ভাইয়া পচা, শুধু পচা পচা কাজ করে আমার সাথে, আমাকে অনেক ব্যথা দিয়েছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না। আহাদের মা বুঝতে পারে আহির মনের অবস্থা। সে কি বলেছে মেয়েটাকে সান্ত্বনা দেবে তা খুঁজে পেল না। আহির বাবা মেয়ের কাছে এসে বসলো। ইতিমধ্যে কাজী সাহেব চলে এসেছে। আহাদ ও আহির বিয়ে পড়ানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আহাদ এখনো মাথা নিচু করে বসে আছে। আহিকে কবুল বলতে বলা মাত্রই আহি কবুল বলে দিয়ে ওর মামুনির বুকে মুখ গুজে দিল। রওশন আর কি করবে, কেউ কবুল বলে দিল। আছে কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ে কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আহাদের মা আহিকে নিয়ে আহাদের রুমে চলে গেল। সেখানে অবশ্য বাসরঘর আগে সাজানো ছিল লাল গোলাপ আর রজনীগন্ধার গন্ধে পুরো রুমটা ভরে আছে। আর তার মাঝে আহিকে শুয়ে দিল। আহি ঘুমিয়ে আছে। এদিকে আহাদ রুমে আসলো। তার রুমে আহিকে দেখে সে মনে মনে ভাবতে লাগলো, আহি, আমাকে তুই মাফ করে দিস। আমি তোর সাথে এত বড় একটা অন্যায় করে ফেললাম রে। আমি নিজেও বুঝতে পারছি না কেন এমনটা হলো। আমি ইচ্ছে করে কিছু করিনি রে পাগলি, আমাকে মাফ করে দিস। তারপর চারদিকে চোখ বুলাতেই দেখলো বাসর ঘরটা পুরো ফুলে ফুলে সাজানো। আর এরকম সাজানো গোছানো রুম দেখে আহাদ তর করে দিয়ে গেল। তার এই রুমের সাজসজ্জা দেখে নিজের উপরেই উপহাস করতে ইচ্ছে করছে। আজ কি হতে যাচ্ছিল আর কি হয়ে গেল? কি করে ফেলেছে এই অসহায় ছোট্ট মেয়েটার সাথে?
তার কিছু ভালো লাগছে না, রাগে মাথা ফেটে যাচ্ছে। তারপরেও সে এটাই ভাবছে এমনটা হওয়ার কি কারণ। মনে মনে ভাবছে তার সাথে এমন কি হয়েছিল। ভাবতে লাগলো বরযাত্রী বের হওয়ার আগে তাকে এক গ্লাস জুস দিয়েছিল, সেটা খেয়ে এসে রুমে এসেছিল। তারপরে আর তার কিছু মনে নেই। না, আমি যা ভাবছি সেটা যদি হয়, একবার আমাকে ব্লাড টেস্ট করাতেই হবে। আহাদ মনে মনে কথাগুলো বলতে বলতে রাগে ফুঁসতে ফুঁসতে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল নার্সিং হোমের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তার ব্লাডের নমুনা দিয়ে গেল। বলেছে রিপোর্ট কালকে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ইতিমধ্যে আহাদের ফোন ভেঙে গেছে। আহাদের মা এসে আহিকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। আগে শাড়িটা খুলে নতুন একটা সুতির শাড়ি তাকে পরিয়ে দিল আর সুন্দর করে সাজিয়ে দিল। এরই মধ্যে রুমে এলো তার ছোট ভাইয়ের বউ রিনা। রিনাকে দেখিয়ে আহাদের মা রুম থেকে বাইরে চলে গেল। আহি, তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে আর যা বলবো তা মতো কাজ করবে। আমরা কেউ তোমার খারাপ চাই না। এখন তোমার বিয়ে হয়ে গেছে, বিষয়টা মাথায় রাখবে। তুমি এখন ওই বাড়ির বউ হও। কি সব বলছো ভাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মামুনি এসে লাল শাড়ি পরিয়ে দিয়ে গেল, তুমি এগুলো বলছো? আমি এই ঘরে কেন ভাবি? আমি আমার রুমে যাব। দেখো আহি, আজকে দুপুরে যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এখন তোমার স্বামী, এটা তোমাকে মানতে হবে। এখন আর ছেলে মানুষই করা চলবে না। রিমির মুখ থেকে আহাদের কথা শুনে আহি ভয়ে কিছুটা সিটিয়ে গেল। কারণ দুপুরের ঘটনার পর থেকে আহাদকে আহি ভয় পাচ্ছে। তার নাম শুনে আঁতকে উঠছে। দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। আহি জোরে জোরে কেঁদে উঠল। ভয় পেও না রাহি, তুমি এখন আহাদ ভাইয়ের বউ। দুপুরে যেটা হয়েছে সেটা অন্যর ছিল, আর আহাদ ভাই এখন তোমার স্বামী। আর একজন স্বামী স্ত্রীর মধ্যে দুপুরের হওয়া ঘটনাগুলো একদম স্বাভাবিক। তুমি ভাইয়াকে ভয় পাবে না, সে যা বলবে তাই তুমি করবে। আহির কান্নার শব্দ শুনে আহাদের মা রুমে প্রবেশ করলো। রিমিকে চোখের ইশারায় চলে যেতে বলল। তখন সে আহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আহি মামনি, কেমন লাগছে এখন তোমার? ভালো লাগছে না মামুনি, প্রচুর ব্যথা করছে। আর দেখো না রিমি ভাবি কি সব বলছে। মামনি, তোমার আহাদ ভাই একটু ভুল করেছে, তোমাকে ব্যথা দিয়েছে। শুধু তোমার আহাদ ভাই তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি তোমার আহাদ ভাইকে ভালোবাসো না? তুমি এমন করে থাকলে তোমার আহাদ ভাই তো কষ্ট পাবে। ভালোবাসি তো মামুনি, আমি আহাদ ভাইকে কষ্ট পেতে দেব না। কত ভালোবাসি, কিন্তু দুপুরে যে আহাদ ভাইয়া পচা পচা কাজগুলো করলো, সেই জন্যই তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আর ভয় পাবে না, তোমার আহাদ ভাই তোমাকে আদর করবে, ভালোবাসবে, আবার বকাও দেবে। কিন্তু তুমি আহাদ ভাইকে ছেড়ে কোথাও যাবে না। একটু পরে তোমার আহাদ ভাই আসবে, তুমি তাকে মোটেও ভয় পাবে না, কেমন? আজকে থেকে তুমি আহাদ ভাইয়ের পুতুল বউ, আর তোমার আহাদ ভাই তোমার পুতুল বর। তুমি আর তোমার পুতুল বর আজ থেকে একসাথে থাকবে, ঠিক আছে? না, আমি আহাদ ভাইয়াকে আমার পুতুল বর বানাবো না। আহাদ ভাইয়া পচা, আমাকে ব্যথা দেয়। এমন কথা বলতে নেই মা, আল্লাহ কিন্তু পাপ দেবে। এখন থেকে তোমার যা করবে তুমিও তাই বলবে, তাই করবে। আল্লাহ পাপ দেবে, ঠিক আছে, আমি আর এমন বলবো না। ভাইয়াকে আমার পুতুল ঘর বানাবো। যাও এখন বিছানায় গিয়ে বসে থাকো, আমি তোমার পুতুল বরকে পাঠিয়ে দিচ্ছি। কেন ভাইয়া কেন আসবে? তার কথা বলার মাঝেই রিমি আবার রুমে ঢুকলো। তারপর আহির কানে কানে ধীরে ধীরে বলল, আহি, ভাইয়া যা করবে তুমি তাকে মানা করবে না, ঠিক আছে? দুপুরের মতো করতে চাইলে না করবে না। মামুনি, তার মানে তুমি বলছো দুপুরের ওই পচা কাজ আবারও করতে হবে? আহি কথাটি একটু উচ্চস্বরেই বলল। রিমি দ্রুত আহির মুখ চেপে কানে কানে আবার ফিসফিস করে বলল, আহা, আস্তে কথা বল, সবাই শুনে ফেলবে তো। আমি কি তোমাকে এসব কথা বলছি, কাউকে বলবে না কিন্তু। আমি যা বলছি মনে রেখো। আহি অবুঝের মতো মাথা নাড়ালো। সে বোঝালো যে আচ্ছা ঠিক আছে, সে যা বলেছে তাই করবে। এর মাঝে আহাদের মা আবার রুমে এলো। আহির মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমাকে মাফ করে দিস মা, আমি আর স্বার্থপর হয়ে গেছি। তবে যা হওয়ার হয়ে গেছে। আমি এখন চাই তোদের দুজনের সংসারটা যেন গুছিয়ে দিতে পারি। আমি জানি আমার ছেলে তোকে কোনোদিনই কষ্ট দেবে না। আহাদের অপেক্ষা করতে করতে আহি ঘুমিয়ে গেল। আহাদ এসে সোফার উপরে শুয়ে পড়লো। 3টার দিকে আহি কেঁদে উঠলো। তার শরীরে প্রচুর ব্যথা করছে। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। চলতে চলতে এসে
ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, গায়ে থেকে শাড়ির আঁচলটা সরিয়ে আয়নায় দেখলো তার সারা শরীরে জখম হয়ে রক্ত জমে আছে। আহি আঘাতগুলো দেখলো আর ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাইয়া খুব পচা, আর কথাও বলবো না ভাইয়ার সাথে। আহির কান্নার শব্দে আহাদের ঘুম ভেঙে গেল। আহাদ ধীর পায়ে আহির পেছনে এসে দাঁড়ালো। আহি আহাদকে দেখে বলতে শুরু করলো, তুমি খুব পচা আহাদ ভাই, দেখো তো আমাকে কত ব্যথা দিয়েছো। তুমি অনেক পচা ছেলে। খুব ব্যথা করছে পুতুল, ভাইয়া অনেক পচা করেছে তাই না? খুব কষ্ট হচ্ছে, ঘুম আসছে না? ঘুম আসবে কিভাবে? এই পচা শাড়ি পরে আমার খুব অস্বস্তি হচ্ছে, শাড়ি আর পরবো না। তারপরে দেখো এগুলো অনেক ব্যথা করছে। আহাদ পুরো শরীরের দিকে একবার তাকালো। সত্যি তো, শরীরে যেন রক্ত জমাট বেঁধে বেঁধে আছে। নিজের উপর কিছুটা ধিক্কার হলো। ওই ছোট্ট মেয়েটার সঙ্গে কি করে ফেলেছে। এই মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আহিকে নরম গলায় বলল, শাড়িটা পরে নে পুতুল পরি, এভাবে থাকতে নেই। না, আমি পচা শাড়ি আর পরবো না ভাইয়া, এটা পরে আমার প্রচুর গরম লাগছে। আহাদ কিছু একটা ভেবে ওর আলমারির দিকে চলে গেল। সেখানে গিয়ে তার একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে এসে আহির হাতে ধরিয়ে দিল আর বলল, যা এটা পরে আয়। আমি তো পরতেই পারি না ভাইয়া, আমাকে তো মামুনি জামা কাপড় পরিয়ে দেয়। যেভাবেই হোক পরে আয়, না হলে সারা রাত কিন্তু ওয়াশরুমে থাকতে হবে। আমি কিন্তু কেঁদে দেবো ভাইয়া, আমি সত্যি জামা কাপড় পরতে পারি না। আহি আর কি করবে, যেমন তেমন করে উল্টো করে টি শার্টটা পরে নিল। হাতার মধ্য দিয়ে মাথা ঢুকিয়ে গলার জায়গাটা দিয়ে হাত ঢুকিয়ে বেরিয়ে এসেছে। আহাদ ওই অবস্থা দেখে হাজবেন্ড একা লেবু ঝরতে পারছে না। আহাদ বলল, পুতুল পরি, এটা তুই কি করেছিস? যা জামাটা খুলে ঠিক করে পরে আয়, তাহলে তোকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব কাল। আইসক্রিমের কথা শুনে আহি আবার ওয়াশরুমে ঢুকে গেল। অনেক চেষ্টার পরে সে টি শার্টটা পরতে পারলো। সে পেটিকোটের উপরে টি শার্টটা পরে রুমে এলো। আহাদ এবার দেখে বলল, এবার ঠিক আছে। তারপর আহিকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। আহি ঘুমানোর পরে আহাদ সোফায় এসে শুয়ে পড়লো। সকালবেলা আহাদের ঘুমটা ভেঙে গেল। আগে সে আবার ফিরে বিছানায় তাকাতেই দেখে আহি ঘুমের মধ্যে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। তার পেটিকোটটা হাঁটুর উপর অব্দি উঠে আছে। আহাদ চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে মনে মনে বলল, না, এই বাচ্চা বউকে আমাকে সামলাতে হবে। ও গড করা বাকি আছে। যে বয়সে নিজের বাচ্চা সামলানোর কথা, তা না করে এখন বাচ্চা বউ সামলাচ্ছি। ইতিমধ্যেই ঘুম ভেঙে গেছে। আহির চোখ মেলে আহাদকে দেখে বলে উঠল, এই পুতুল বর, তুমি এত পচা কেন? দাদি বলেছে তুমি নাকি আমার পুতুল বর। পুতুল বর তো এত পচা হয় না। আমি পচা? তুমি পচা। আচ্ছা, আমি তো তোকে আইসক্রিম চকলেট কিনে দিব, তাও কি আমি পচা হব? চকলেটের কথা শুনে চোখ চকচক করে উঠল আর বলল, না না, তুমি পচা না, তুমি আমার ভালো পুতুল বর। আহির কথা শুনে আহাদ মনে মনে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিস পুতুল পরি, আমি তোর জীবনটা এইভাবে নষ্ট করতে চাইনি। আমি তোকে সুস্থ করে তুলবো, স্বাভাবিক জীবন দিব, তোর জন্য ভালো লাইফ পার্টনারও খুঁজে দেব। আমার মতো রেপিস্টের সাথে তোকে থাকতে হবে না। আহাদের ভাবনার মাঝে দরজায় করাঘাত করতে থাকলো। আকরাম খান দরজায় বারবার করাঘাত করছে। বিরক্ত হয়ে খুলে দিল। অমনি সাথে সাথে আকরাম সাহেব রুমের মধ্যে ঢুকে গেল। তখন বলতে লাগলো, বিয়ে করে বালের জীবন আমার বদনা হয়ে গেল, আর এরা এসেছে সালিশ বসাতে। ছ্যা, জীবন যৌবন আমার। আহাদের কথা শুনে আকরাম সাহেব ধমকে উঠে আহাদকে বললেন, চুপ কর, নাইলাকে তুই যা করেছিস তাতে তোকে পুলিশে দেয়নি সেটাই অনেক। আর তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস রে, এখন আমার সামনে বসে এমন কথা বলছিস। আকরাম সাহেব কথাগুলো বলতে বলতে রাগে এগিয়ে গিজগিজ করছে। মনে মনে এমন সময় তার বাবা আফতাব খান ধমকে বললেন, চুপ করো আকরাম, ভেবেচিন্তে কথা বলো। আমার নাতিকে আমি খুব ভালো করে চিনি। ও ভবিষ্যতে এমন খারাপ কাজ করবে সেটা ভাবনাতেও আনতে পারে না। আমি আমার নাতিকে খুব ভালো করে চিনি, ও সজ্ঞানে এমন কাজ কখনোই করেনি। আচ্ছা দাদু ভাই, কি হয়েছিল সে সময়, আমাকে খুলে বলো তো। দাদু ভাই, আমি তো এটাই সবাইকে বোঝাতে চাচ্ছিলাম। আমি যখন দুপুরবেলা কাজে ব্যস্ত ছিলাম, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, সে সময় আমাকে একজন ওয়েটার এসে ড্রিঙ্ক দিয়ে যায়। আমি ড্রিঙ্কটা খেয়ে যখন আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, তখন আমি আমার সামনে সাবিহাকে আসতে দেখি। ওই আমাকে ধরে ওই রুম পর্যন্ত নিয়ে যায়। তারপরে আর আমার কিছু মনে নেই দাদু ভাই। সাবিহা ওর নাম নেওয়ার কথা শুনে ভয় পেয়ে গেল। সে সময় নষ্ট না করে নিজের তরফ থেকে সাফাই গাইতে লাগলো,
না না নানুমণি, আমি কিছু করিনি। আসলে ভাইয়াকে দেখে মনে হচ্ছিল সে অসুস্থ, তাই আমি তাকে ধরে রুমে নিয়ে গিয়েছিলাম। দেখেছো চাচ্ছ, এবার তো বিশ্বাস করো যে আমি ইচ্ছে করে কিছু করিনি। তখন আমি আমার নিজের মধ্যেই ছিলাম না। আকরাম খান স্তব্ধ হয়ে খাটের উপর বসে পড়ল। তার মধ্যে দরজার কলিং বেল বেজে উঠল। আহাদের মা দরজা খুলে দেখে আহাদের অ্যাসিস্ট্যান্ট অভি একটা লোককে ঝাপটে ধরে আছে। লোকটাকে দেখে সাবিহার মুখ শুকিয়ে গেছে, কারণ ওইটা সেই লোক যে আহাদকে নেশালো ড্রিঙ্কস দিয়েছিল। আহাদ নিচে এসে সবার উদ্দেশ্যে বলল, চাচ্ছু, বাবা মা এই সেই লোক যে আমাকে ড্রিঙ্ক দিয়েছিল, এটা সেই লোক। আর বাকিটা ওই জানোয়ারটার মুখ থেকেই শোনো। অভি ছেলেটিকে আহাদের পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। তখন ছেলেটি তেজ দেখিয়ে বলল, আপনারা আমাকে কোনো প্রমাণ ছাড়া কিছু বলতে পারেন না। কোনো প্রমাণ ছাড়া কাউকে হেনস্থা করা অন্যায়। ছেলেটার কথা শুনে অভি বিলেনি হাসি দিয়ে একটা রিপোর্ট বের করলো পকেট থেকে। তারপর আহাদ রিপোর্টটা হাতে নিয়ে বলে উঠল, এখন তুই সত্যিটা বলবি, না হয় আমি তোর এমন হাল করব যে নিজের পায়ে জীবনেও উঠে দাঁড়াতে পারবি না। ছেলেটা এবার ইতিউতি করতে লাগলো। আহাদ ছেলেটার দিকে এক নজরে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। আজও যদি সত্যি না বলে তাহলে আজও খারাপ কিছু করে দেবে। সাবিহা ভয়ে ওয়েটারের দিকে তাকিয়ে ইশারা করছে যে ও যেন কিছু না বলে। ওয়েটার একবার সাবিহা একবার আহাদের দিকে তাকাচ্ছে। আহাদ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে ছেলেটা ভয় ভয়ে আবারও বলল, আমি এসব কিছু করিনি, আমার কোনো দোষ নেই। এবার আর আহাদ চুপ করে থাকতে পারলো না। তেরে গিয়ে পাথারে কিল ঘুষি দিতে লাগলো। ঘুষিগুলো যেন এক একটা বজ্রপাতের মতো লাগছে, পড়তে লাগলো ছেলেটার গায়ে। মুহূর্ত পরেই দেখা গেল মেঝেতে লুটিয়ে পড়েছে। তারপরেও ছেলেটা কিছু বলছে না, তাই আহাদ রেগে বলতে লাগলো, সত্যিটা কি বলবি? এখনো সময় আছে। সত্যিটা না বললে তোকে এই দুনিয়া থেকে আউট করতে আমার বেশি সময় লাগবে না। ছেলেটা এবার ভীষণ ভয় পেল। দ্রুত গিয়ে আহাতে দুপা চড়িয়ে ধরলো আর বলল, আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন। আমাকে টাকা দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল ড্রিঙ্কটা আপনাকে দেওয়ার জন্য। আমি তো জানতামও না ওটাই কিছু মেশানো ছিল। কে টাকা দিয়েছিল? ছেলেটা এবার সরাসরি সাবিহার দিকে আঙ্গুল তুলে দেখালো আর বলল, ওই ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল আপনাকে ড্রিঙ্কসটা দিতে। সাবিহার চোখ বড় বড় হয়ে গেল, সাথে সাথেই নিজেকে বাঁচাতে বলে উঠে, আমি কিছু করিনি। এই ছেলে মিথ্যা বলছে বড় মামা। এই ছেলে তুমি মিথ্যা কথা বলছো কেন? কে তোমাকে মিথ্যা বলতে বলেছে? হ্যাঁ, আরে চুপ করুন ম্যাডাম, মিথ্যা কেন বলবো আমি? স্যার, আমি সত্যি বলছি, এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। সাবিহা হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আর কেন করেছি জানতে চাইছো না? তবে শোনো, আমি ভালোবাসি আহাদ ভাইকে, তাই চেয়েছিলাম আহাদ ভাইকে নিজের করে নিব। মাঝখান থেকে ওই পাগল আহি এসে আমার সব আশা আকাঙ্ক্ষা ভেঙে দিল। মনে হচ্ছিল ওকে গলা টিপে মেরে ফেলি। বল, কে টাকা দিয়েছিল? আজ তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। আমি এক্ষুনি পুলিশে কল করছি। তোকে তোর উপযুক্ত শাস্তি পেতেই হবে। আহাদের কথাগুলো শুনে ওর মা বলে উঠল, না, এমন কিছুই করবে না। কারণ বাসায় পুলিশ আসলে এই খানবাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে আর আহিকে নিয়ে অনেক প্রশ্ন উঠবে। তাই আমি এসব চাইছি না। সাবিয়া, তুই এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবে আর কোনোদিন এই বাড়িতে পাও রাখবে না। আহাদ ভাই, আমি তোমাকে 7 বছর ধরে ভালোবাসি। তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিও না ভাইয়া, প্লিজ। তুমি আহির মতো বোকা পাগল মেয়ে বিয়ে করেছো, সংসার করতে পারবে না ভাইয়া। প্লিজ আমাকে তুমি বিয়ে করে নাও, প্লিজ। আমি তোমার দ্বিতীয় স্ত্রী হিসেবে থেকে যাব, প্লিজ ভাইয়া। তাও আমাকে ফিরিয়ে দিও না। তুই মেয়ে বলে আজ ছাড়া পেয়ে গেলি, না হলে তোকে এই দুনিয়া থেকে আউট করে দিতে আমার 2 মিনিট টাইমও লাগবে না। যা আমার চোখের সামনে থেকে। আহাদের কথা শুনে সাবিহা কাঁদতে লাগলো। তারপরে আহির দিকে তাকিয়ে বলল, তোকে আমি কখনো সুখে থাকতে দিব না। তোর জীবনকে আমি নরকে পরিণত করে দিব, এটা আমার প্রতিজ্ঞা। রাত বাজে 7টা। আহাদের মা আয়েশা হাতে মেডিসিন নিয়ে আহির পেছনে ঘুরছে, কিন্তু আহির নাচর বান্দা, সে তো কিছুতেই মেডিসিন খাবে না। আয়েশা খান বলে উঠল, প্লিজ আহি, মেডিসিনটা খেয়ে নাও। তোমার বাবা আর পুতুল বর খুব রাগ করবে। না 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 মামুনি, আমি এই পচা তিতা মেডিসিন খাবো না।
আমার এগুলো ভালো লাগে না। এরই মাঝে আহাত রুমে এসে দেখলো তার মা আর পিচ্চি বউয়ের কথা। তার মা তার কাছে এসে ওষুধগুলো হাতে দিয়ে বলল, দেখ না বাবা, ওষুধগুলো খাওয়াতে পারিস কিনা, আমি আর পারছি না। আমি কিভাবে ওষুধ খাওয়াবো? আরে চেষ্টা তো করে দেখ। বলে আহাদের মা গড়গড় পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেছে। আহাদ দীর্ঘশ্বাস ফেলে আহির কাছে এগিয়ে গেল, সোজা আহির পাশে গিয়ে বসলো, তারপর আহিকে ওর কোলে বসালো। আহি হঠাৎ এমন কাজে আহাদকে দেখে ভয় পেয়ে যায় ও আহাদের থেকে দূরে সরে যেতে চায়। আহাদ আহিকে বোঝানোর ভঙ্গিতে বলল, আমি না তোর পুতুল বর, তাহলে আমাকে দেখে কেন ভয় পাচ্ছিস? আহাদের কথা শোনার পরেও আহি তাও ভয় পাচ্ছে। তখন আহাদ আহির কপালে একটা গভীর চুম্বন করে। আহি এমন আদুরে পরশ পেয়ে কিউট করে বলে উঠল, ভাইয়া, তুমি আমার আগের মতো হয়ে যাও, আমার ভালো ভাইয়া, আমার পুতুল বর। আচ্ছা ঠিক আছে, আমি আবার আগের মতো হয়ে যাব, কিন্তু তার আগে এই ওষুধগুলো তো খেতে হবে। ওষুধ দিতা ওয়াক, আমি খাবো না। পুতুল, তুই যদি এখন ওষুধগুলো খাস তাহলে আমি তোকে মিল্ক শেক খাওয়াবো। কি মিল্ক শেক? আমি এক্ষুনি খেয়ে নেব। আমি তো তোমার লক্ষ্মী পুতুল বউ, তাই না? আমি তো তোমার সব কথা শুনি, বলো। আহাদ মুচকি হাসি দিয়ে মেডিসিনগুলো খাইয়ে দিল। দেখো ভাইয়া, আমি তো তিতা মেডিসিন খেয়ে নিয়েছি, এখন মিল্ক শেক বানিয়ে দাও। আহির এমন কিউট কিউট কথাগুলো শুনে আহাদ মুচকি হাসলো। তারপর আহিকে কোলে করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। এখন কেউ নিচে নেই, সবাই ঘুম। আহিকে সোজা কিচেনে নিয়ে গিয়ে কেবিনেটে বসিয়ে দিল। তারপরে মিল্কশেক বানাতে শুরু করলো আর আহি হাততালি দিচ্ছে। ওর হাততালি দেয়া দেখে আহাদ বলে, পুতুল পরি, আস্তে, সবাই শুনে ফেলবে তো। আহাদ মিল্কশেক বানিয়ে আহিকে দিল। আহি তো খুব খুশি। নিজে খেতে গিয়ে আহাদের দিকে মিল্কশেক এগিয়ে দিয়ে বলল, তুমি আগে খাও পুতুল বর। আহাদ মিল্কশেকটা ঘুরিয়ে নিয়ে আহিকে খাইয়ে দিল। আহাদ আহির ঠোঁটের দিকে এক নজরে তাকিয়ে আছে। আহাদ মনে হচ্ছে নিজের মধ্যে নেই। হুট করে আহির ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। 5 মিনিট পর আহাদের হাতটা মেইলি মাংসপিণ্ডে চলে যায়, সাথে সাথে হালকা চাপ প্রয়োগ করতে লাগলো। আহি আহাদের এমন কাজ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আহাদ তো আহির ঠোঁটের সুধা পান করতে মত্ত। চুম্বন আরো গভীর হতে আহি আহাদকে একটা ধাক্কা দেয়। আহাদ আহির ধাক্কায় 2 পা পিছিয়ে গেল। ঠিক তখনই হুঁশে আসলো সে। তখনই বুঝলো যে সে আবার কি ভুল করে ফেলেছে। আহি এদিকে কাঁদতে শুরু করেছে। পুতুল বর, তুমি আবার আমাকে ব্যথা দিলে, আমার তো শ্বাস আটকে যায়, তোমার সাথে আর কথাই বলবো না। আহির কথায় আহাদ আহিকে জড়িয়ে ধরে মানাতে লেগে পড়ে। সকালবেলা গভীর ভাবনে ডুবে আছে আহাদ। এর মাঝেই তার মা বলে উঠল, কিরে, কি ভাবছিস বাবা? আমার তোমার সাথে কিছু কথা আছে মা। হ্যাঁ বল, কি বলবি বাবা? মা, ভাবছি কালকের ফ্লাইটেই সুইজারল্যান্ড চলে যাব। তারপর তুমি তো জানো আমার প্রফেশনাল, তারপর আবার ব্যবসা সামলাতে হচ্ছে। এমনিতেই অনেক দিন গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ যাবি, অবশ্যই যাবি। আমি আহির সবকিছু গুছিয়ে রেডি করে রাখবো। গুছিয়ে রাখবো মানে? আহি কোথায় যাবে? কেন, তোর বউ তোর সাথেই যাবে। কিন্তু বাবা, আমি ওকে কিভাবে দেখে রাখবো? আমি তো ওখানে কাজে ব্যস্ত থাকবো। তোমার বউয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে, নিজের দায়িত্ব চাইলেও এড়ানো যাবে না। আমি কি বলেছি আমি আহির দায়িত্ব নেব না? আমি ওর সকল দায়িত্ব নেব, কিন্তু ওকে নিয়ে সুইজারল্যান্ড কিভাবে নিয়ে যাব? ওখানে আমি কাজে ব্যস্ত থাকবো, আহিকে দেখবে কে? আমি কিছু জানি না, তোমার বউ তুমি যেখানে যাবে সেখানে নিয়ে যেতে হবে। এতক্ষণ সবার কথাগুলো শুনছিল আহি। আহাদ রুমে আসতেই আহি বলল, এই পুতুল বর, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কে বলেছে আমি আমার পুতুল বউকে রেখে চলে যাব? আহি আহাদের কথা বিশ্বাস করলো না। আহাদের গলাটা আরো জড়িয়ে বলল, তুমি আমায় ছেড়ে যেও না, আমি তোমার লক্ষ্মী পুতুল বউ হয়ে থাকবো। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিসের মানে বুঝিস? পুতুল বউ? বুঝি তো, পিঙ্কি প্রমিস মানে হলো কথা দিয়ে কথা রাখা। আমি তোমার সব কথা রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন বল, সকালে নাস্তা করেছিস পুতুল? না, খাইনি, তবে তুমি খাইয়ে দিলে খাবো, কারণ তোমায় আমি পিঙ্কি প্রমিস করেছি না তোমার পুতুল বউ হয়ে থাকবো। আহির কথা শুনে নিজ হাতে খাইয়ে দিচ্ছে আহাদ। খাওয়াতে বসে বারবার ওর হাত আহির ঠোঁটের সাথে স্পর্শ লাগছে। প্রতিটি স্পর্শে আহাদ ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আহির দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহি বলল, কি হয়েছে তোমার পুতুল বর?
আহির কথায় আহাদের সম্বিত ফিরে এলো। আহাদ আমতা আমতা করে বলতে লাগলো, কই কিছু না পুতুল, তুই বাকি খাবারটা একটু শেষ কর, আমি একটু আসছি। কথাটা বলে আহাদ ওর সামনে থাকে না, দূরে সরে যায়। কারণ আহির প্রতি এই অনুভূতি আজ নতুন নয়, অনেক আগে থেকে ওর প্রতি এমন ফিলিং আছে। কিন্তু আগে নিজেকে বুঝিয়েছে পুতুল ছোট, তাই হৃদয়ে মাঝে তার সুপ্ত অনুভূতিগুলো চাপা দিয়ে দিয়েছিল। কিন্তু এখন আহি আহাদের বউ, এখন কিভাবে অবাধ্য অনুভূতিগুলো আবার তার মনে বাসা বাঁধতে চাইছে। আহাদ বিড়বিড় করে বলল, না, এটা আমি কি করছি? আহি অনেক ছোট। আহাদ একটা সিদ্ধান্ত নেবার চেষ্টা করলো, তাকে আহির থেকে দূরে থাকতেই হবে, না হলে খারাপ কিছু হয়ে যাবে। ওর ভাবনার মাঝে আয়শা রুমে প্রবেশ করলো। তুই যদি আমাকে আগে থেকে বলতিস তাহলে আমি আহির জিনিসপত্র গুছিয়ে রাখতে পারতাম। মা, পাগলামো করো না। আহিকে আমার সাথে নেয়া মানে বোকামি। তুই কেন বুঝতে পারছিস না? তুই ওকে এখানে রেখে গেলে আহির কি হবে? এসব নিয়ে তুমি চিন্তা করো না মা, কাল থেকে আহিকে দেখাশোনার জন্য মেইড আসবে। আহিকে দেখাশোনার জন্য কাল থেকে আহির সব দায়িত্ব সেই পালন করবে। তুই কি মনে করেছিস আমি আহিকে দেখে রাখতে পারবো না? আমি ভয় পাচ্ছি যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, তারপর যদি তুই ওকে রেখে বিদেশে চলে যাস তাহলে সমাজের লোক কি বলবে? মেয়েটাকে ওরা কথার বানেই মেরে ফেলবে। এতই ছোট মানুষ, কিভাবে আমরা ওকে সবার কাছ থেকে বাঁচাবো? আয়েশা কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। আহাদ আহির কাছে গিয়ে বসে। আহি ঘুমাচ্ছে, আহাদ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কি করব পুতুল পরি, তোকে মুক্ত আকাশে উঠতে দিয়ে মনে হয় খাঁচায় আটকে ফেললাম। সারা রাত ভাবনা চিন্তা করে দেখলো আহাদ, তারপরও বাহিরে যাবার সিদ্ধান্ত পাল্টে ফেললো। সে আর যাবে না সুইজারল্যান্ড, সে তার পুতুল পরীকে নিয়েই থাকবে। আহাদের সিদ্ধান্তে পরিবারের সবাই খুশি। 7 দিন পরে আহাদ ও আহি চট্টগ্রামে যাচ্ছে। মূলত আহাদ যাচ্ছিল 2 দিনের জন্য, কিন্তু বাড়ির সবাই আহিকেও নিয়ে যেতে বলল, তাই ওকেও সাথে নিয়ে আসে। ওরা সবে মাত্র ওদের বাংলোতে পৌঁছালো। ভাইয়া, আমার খিদে পেয়েছে। আচ্ছা খাবি তো, কিন্তু তার আগে তোকে ফ্রেশ করিয়ে আনি চল। আচ্ছা চলো। আহাদ আহিকে ফ্রেশ করিয়ে আনে, তারপর বাড়ির কেয়ারটেকার খাবার দিয়ে যায়। খাবারটা খাইয়ে দিয়ে ওকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে আহিকে ঘুমন্ত রেখে অফিসে চলে যায়। চাচাকে বলে যায় খেয়াল রাখতে। আহাদ মিটিং শেষ করে 11টার দিকে বাসে আসে। এসে দেখে আহি সবে ঘুম থেকে উঠে বসেছে। দেখে বলে, উঠেছিস পুতুল, আয় ফ্রেশ হয়ে নে। বলেই অফিসের ব্যাগটা রেখে আহিকে কোলে তুলে নিয়ে বাথরুমে নিয়ে গেল। আহিকে ফ্রেশ করিয়ে পাশে আসতেই আহি দুষ্টুমি করে ঝর্ণার পানি ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই দুজনেই ভিজে একাকার। আহি সাদা কুর্তি ভেদ করে স্পষ্ট সব বোঝা যাচ্ছে। তা দেখে আহাদের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। পুতুল, আজ যদি একটু ব্যথা দেই তাহলে কি খুব কষ্ট পাবি? বল না পুতুল। এমন কেন বলছো ভাইয়া? তুমি কেন ব্যথা দেবে? তুই কিন্তু আমাকে পিঙ্কি প্রমিস করেছিলি, আমি যা বলবো তাই করবি। হ্যাঁ, তো বলো কি বলবে, আমি তাই করব। আমি যাই করি না কেন তুই আমার ওপর রাগ করবি না, আর আমি যা করতে বলবো তাই করবি। আহি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর আহাদ আহিকে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর ওকে নামিয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চুষে নিতে লাগলো মধুর সুধা। আহিও কিছু বলেনি, কারণ সে তার পুতুল বরকে আদর করতে দিচ্ছে। আহাদ আহির ঠোঁট থেকে সরে এসে একটানে ওর গা থেকে জামাটা খুলে ফেললো। তারপর আস্তে আস্তে আহিকে অস্থির করে তুললো। তারপর ধীরে ধীরে আরো গভীরে যেতে লাগলো। মেয়েটা ব্যথায় গুঙ্গিয়ে উঠলো। সেও ঘোরের মাঝে ব্যথার সাথে সাথে কেমন ভালো লাগা কাজ করছে। তাও আহাদ আহিকে জিজ্ঞেস করছে, আহি, বেশি কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? না বর। আহাদ আরো কিছুক্ষণ সময় পর নিজের কাজ শেষ করে আহিকে জড়িয়ে ধরে বুকের মাঝে জড়িয়ে নিল। বারবার সরি বলতে লাগলো। আহি চুপচাপ আহাদের বুকের ভেতরে পড়ে থাকলো। দুপুরে আহাদ ওকে ডেকে ফ্রেশ করিয়ে এনে পেনকিলার দেয়। আহাদ ভাবছে, পুতুল, তোকে দেখলেই কেমন প্রেম প্রেম পাই। কি করি বলতো সোনা, প্লিজ আমাকে একটু সামলে নে প্লিজ, আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আহাদ কথাগুলো আহির মাথায় হাত বুলাতে বুলাতে বলছিল। সে এবার আহির ট্রিটমেন্টের বিষয়ে ভাবছে। তোকে ভালোবাসা থেকে বিরত রাখতে পারছি না। তোকে এবার পুরোপুরি সুস্থ হতে হবে, তোকে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। আমি নিজে তোকে ট্রিটমেন্ট করাবো। এদিকে আহি বাড়ির বাহিরে আছে আজ 1 দিন হচ্ছে। আকরাম খান চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তার মেয়েকে সে কোনোদিন তার কাজ ছাড়া করেনি।
নিজের কাছে কাছে রাখতো সব সময়। আর হ্যাঁ, আহি এমন ছিল না, আগেও পুরোপুরি ভালো ছিল। যেদিন তার মা মারা যায় তার পরদিন থেকে দেখা যায় তার অস্বাভাবিক আচরণ। তারপর থেকে আহি হারিয়েছে তার স্বাভাবিক জীবন। তবে আহির মায়ের মৃত্যু ছিল অস্বাভাবিক, আজও সেই রহস্য কেউ জানতে পারেনি। সেটা শুধুমাত্র আহি জানে, কিন্তু আহি বলার মতো অবস্থায় আর নেই। আহি সব ভুলে গেছে। বর্তমানে আহি আর আহাত দুপুরে খাবার খেয়ে ঘুমোচ্ছে। খানবাড়ি কেউ একজন অনবরত রুমে পায়চারি করছে আর তার রাগ ঝাড়ছে, কিন্তু কে সেটা আজও রহস্য। আমার এত বছরের করা কষ্ট আমি এত সহজে ভেসে যেতে দেব না। এই খানবাড়ির সবকিছু যতদিন না আমার হাতে আসছে ততদিন কাউকে কিছুই বুঝতে দেব না। বলেই অচেনা ব্যক্তিটি হাসতে লাগলো আর তার পরবর্তী প্ল্যান সাজাতে লাগলো। চট্টগ্রাম, বেলা 1:30। আহি পিটপিট করে চোখ খুললো, পাশে তাকিয়ে দেখে ওর পুতুল বড় ওর পাশেই ওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। এদিকে আহি বিছানা থেকে উঠতে চায়, কিন্তু সেটা পারছে না। আহাত সাপের মতো পেঁচিয়ে ধরে আছে তাকে। ও নড়াচড়া বুঝতে পেরে আহাত তাকিয়ে দেখে আহি হাঁসফাঁস করছে। কি হয়েছে পুতুল, এমন করছিস কেন? আমি ওয়াশরুমে যাব পুতুল বর। ও আচ্ছা, যা। আমি তো উঠতেই পারছি না, খুব ব্যথা করছে। আহি মাথা নেড়ে সাই দিল আর বলল ওর নিচের অংশে অনেক ব্যথা করছে। আহাদ ওর কথায় জড়িয়ে ধরলো আর বলল, আমাকে ক্ষমা করে দে পুতুল, আমি আসলে অনেক পচা, তোর পচা পুতুল বর। আমি তোকে শুধু ব্যথা দেই, কষ্ট দেই। আহাদের কথা শুনে আহি পিটপিট করে তাকিয়ে আছে ওর দিকে। ও বুঝতে পারছে না কি বলা উচিত ওর পুতুল বরকে। আহাদ আর কিছু না বলে আহিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল। ওকে ফ্রেশ করিয়ে নিয়ে বেডে নিয়ে এলো। তারপর আহিকে নিয়ে বের হলো ডাক্তারের চেম্বারে। আসলে আহাদের এখানে আসার মূল উদ্দেশ্য বিজনেস নয়, উদ্দেশ্য ছিল আহিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। কারণ তার মনে হচ্ছিল আহির সাথে কিছু তো একটা হচ্ছে, আহির সাথে সামথিং রং হচ্ছে। কারণ সে লক্ষ্য করেছে এত বছর চিকিৎসা করানোর পরেও ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আর ওর কিছু মেডিসিন নিয়ে আহাদের যথেষ্ট সন্দেহ আছে। তাই তো এত সাবধানতা, কারণ আহাদের মনে হচ্ছে ওই বাড়িতে এমন কেউ আছে যে চাইছে না আহি সুস্থ হোক। ডাক্তারের চেম্বারে। মিস্টার আহাদ, আপনি যা সন্দেহ করেছেন সেটাই সত্যি। এই মেডিসিনগুলোও একমাত্র কারণ যা আহিকে এমন মানসিক রোগী বানিয়ে রেখেছে। আরও কিছুদিন যদি এই ঔষধ তাকে দেওয়া হয় তাহলে সে আর কখনোই স্বাভাবিক হতে পারবে না। তাকে এই ঔষধ প্রায় 5 বছর ধরে দেওয়া হচ্ছে। ডক্টর, তাহলে এখন এটার জন্য করণীয় কি? আমার আহি কি কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না? এত উত্তেজিত হবেন না মিসেস আহির। ট্রিটমেন্ট এখন থেকেই শুরু করলে আশা করা যায় যে মিসেস আহি খুব দ্রুতই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তবে মেডিসিনগুলো নিয়মিত দিতে হবে, একটা ডোজও মিস দেওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না ডাক্তার, এই বিষয়ে আমি খেয়াল রাখবো। আপনি আপনার ট্রিটমেন্ট শুরু করুন। তারপর ডাক্তার মেডিসিন প্রেসক্রাইব করে দিল। আহাত মেডিসিন নিয়ে আহিকে নিয়ে ফেরার সময় রাস্তার পাশে আইসক্রিম দেখে এনে দেবার বায়না ধরলো। কি আর করার, তার পুতুল বউয়ের আবদার পূরণ করতে ছুটলো আইসক্রিম আনতে। তারপর সন্ধ্যা অবধি ঘোরাফেরা করে বাংলোতে ফিরলো। এখন তার পুতুল বউ খুব খুশি। খুশিতে খুশিতে আহাদের কোলে গিয়ে বসে বলতে লাগলো আহি, এই পুতুল বর, তুমি অনেক ভালো, আজ অনেক মজা হয়েছে। আচ্ছা বর, আমরা কাল কোথায় যাব বেড়াতে? তুই যেখানে চাইবি সেখানেই নিয়ে যাব, তবে একটা শর্তে। আহি ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর আহাতকে জিজ্ঞেস করলো, কি শর্ত বর? এই মেডিসিনটা খেয়ে নে, তাহলে বেড়াতে নিয়ে যাব। ঠিক আছে, দাও। এমনি আস্তে আস্তে দুজনের খুনছুটি চলতে লাগলো। আহাদের সাথে ধীরে ধীরে সহজ হচ্ছে আহি। তবে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধে এখনো বোঝে না, তাতে কি? আহাত না হয় তার অবুঝ বউকে নিয়েই থাকলো। রাত 1টা, আহি ঘুমিয়ে আছে আহাতকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। হঠাৎ এর মাঝে আহির এক হাত গিয়ে ছুলো আহাদের স্পর্শকাতর স্থানে। এমনিতেই আহাত বউকে কাছে পাওয়ার তখনই চলছিল, তারপর এহেন কাণ্ডে কি আর করার, শেষে যা হবার তাই হলো। আহাদ আহিকে ঘুরিয়ে ওর উপরে উঠে গেল। আহির হঠাৎ ঘুম ভেঙে গেল, চোখ মেলে দেখলো আহাদ ওর উপরে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই দেখে আহি বলল, কি হয়েছে পুতুল বর, তুমি কি দেখছো? আর তুমি সরো আমার ওপর থেকে, আমি ঘুমাবো। প্লিজ বউ, বাধা দিস না। আমি পারছি না, ভুলে গেলি তোর প্রমিসের কথা। না পুতুল বর, আমি কালকের মতো ব্যথা দেব না। বলে আহি কান্না করতে লাগলো। কিন্তু আহির কান্না আহাদের কান অব্দি পৌঁছালো না।
আহাদ উন্মাদের মতো আহিতে মত্ত হয়ে গেছে। আহাদ যখন চরম উত্তেজনার মুহূর্তে, ঠিক তখনই আহি জোরে চিৎকার দিয়ে উঠল। ঠিক তখনই আহাদের হুঁশ ফিরল। সাথে সাথে আহিকে ছেড়ে দিয়ে উঠে চলে গেল রুম থেকে। শিট, বারবার একই ভুল আমি কি করে করতে পারলাম? আমি কেন নিজেকে কন্ট্রোল করতে পারি না? আহির সান্নিধ্যে থাকলে আমি কেন ভুলে যাই? বলে এর আগে দেয়ালে সজোরে খুশি দিতে থাকে। এদিকে আহি পিটপিট করে তাকিয়ে আছে আহাদের চলে যাবার দিকে। সে মনে মনে ভাবছে, আমি আবার পুতুল বরকে রাগিয়ে দিলাম। আমি তো পুতুল বরকে পিঙ্কি প্রমিস করেছিলাম, এখন কি হবে? আহি ভয় ভয় আহাদকে খুঁজতে খুঁজতে তার কাছে গিয়ে আস্তে করে ডাকলো, পুতুল বর, এই পুতুল বর, তুমি আমার উপর রাগ করেছো? কথা বলো না পুতুল বর, আমি আর অমন করব না। তুমি যা বলবে তাই করব, তাও কথা বলো পুতুল বর। ও অসুস্থ? দূর পাগলি, আমি রাগ কেন করব তোর উপর? আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? বলেই আহিকে কোলে বসিয়ে গল্প করতে লাগলো। গল্প করতে করতে আহি আহাদের কোলে ঘুমিয়ে পড়ল। আহাদ ওকে খাটে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে নিজেও ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আজ আহিদের বাড়ি ফেরার দিন। ওদের চট্টগ্রাম থেকে বাড়ি ফিরতে প্রায় রাত 8টা বেজে গেছে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। বাড়িতে প্রবেশ করে আহি দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। আহি ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো আর বলল, বাবা জানো তোমার পুতুল তোমাকে কত মিস করেছে? কত মিস করেছে? এত 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 মিস করেছে। আহির কথায় সবাই হেসে ফেলল। মামনি বলে উঠল, বড় মাকে বুঝি কেউ মিস করেনি? করেছি তো, অনেক মিস করেছি, তোমাদের সবাইকে মিস করেছি। বাবা আর চাচ্চু, আপনাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। রাতে ডিনার সেরে একটু বসবেন? ঠিক আছে। কিছু হয়েছে? তোকে খুব চিন্তিত দেখা যাচ্ছে। না, তেমন কিছু না, আমি ফ্রেশ হয়ে আসছি। আহি চল, ফ্রেশ হয়ে নিবি। বলে আহিকে রুমে নিয়ে গেল। আহিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গিয়ে রাতের খাবারটা সবাই একসাথে সেরে ফেললো। তারপর আহাত ওর বাবা চাচ্চুকে নিয়ে স্টাডি রুমে গিয়ে আলোচনা শুরু করলো। বাবা, চাচ্চু, আমাদের চট্টগ্রামের যে অফিসে প্রজেক্টে কাজ শুরু হয়েছে সেখানে প্রচুর টাকা ঘাটতি দেখানো হয়েছে, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। বরং আমি তো সেই প্রজেক্ট থেকে 10 কোটি টাকা প্রফিট করেছি। আরও আছে, আমাদের অ্যাকাউন্টে থেকে অনেক অনেক টাকা বেহিসাবে সরানো হয়েছে, যা কোম্পানির নাম করে সরানো হয়েছে, কিন্তু কোনো কাজে লাগানো হয়নি। এই ফাইলে সমস্ত ডকুমেন্টস দেয়া আছে, আর এসব কিছুর পেছনে রাফি ভাই আছে। এখন আপনারা ভেবে দেখুন কি করবেন। ভাইয়া, এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। রফিককে ওর প্রাপ্য শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, কালকে যা সিদ্ধান্ত নেবার নেব, চিন্তা করিস না। যা তোরা ঘুমাতে যা। বাবা, তুমি যাও, আমার চাচ্চুর সাথে কিছু কথা আছে। আহাদের বাবা চলে গেলেন। আকরাম খান বলে উঠলেন, কি হয়েছে রে বাবা? চাচ্চু, আমি এখন যা বলতে চাচ্ছি তুমি মাথা ঠান্ডা করে সবটা শুনবে। কোনো চেঁচামেচি করা যাবে না, না হলে তোমার মেয়ের জীবন সংশয় হতে পারে। আকরাম খান আহাদের মুখে আহির জীবন সংশয়ের কথা শুনে আহাদের 2 হাত ধরে উদ্গ্রীব হয়ে শুধালেন, কি হয়েছে বাবা? আমাকে সবটা খুলে বল। আমার আহিকে কে মারলো বল বাবা, চুপ করে থাকিস না। চাচ্চু, আমি আহিকে লন্ডন থেকে আসা ডাক্তার অ্যালিকসকে দেখিয়েছি। সে আহির চেক আপ করে কি বলেছে জানো? কি বলেছে বলো, কি বলেছে? বলেছে আমাদের আহি মানসিক ভারসাম্যহীন নয়, ওকে মানসিক ভারসাম্যহীন মানিয়ে রাখা হয়েছে। আকরাম সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আমার বাচ্চা মেয়েটার সাথে কার এত বড় শত্রুতা? বল, কে এমন করেছে? জানি না চাচ্চু, তবে তাকে বের করতে আমার তোমার সহযোগিতা প্রয়োজন। কি সহযোগিতা বল বাবা? চাচ্চু, আহিকে এই বাড়ি থেকে দূরে রাখতে হবে। এখানে ও সেভ না, ওকে 3 মাস অন্তত এই বাড়ি থেকে দূরে রাখতে হবে, কিন্তু কিভাবে আমি বুঝতে পারছি না। আকরাম সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আচ্ছা আহাত, তুই আহিকে নিয়ে রাজশাহী চলে যা। আমাদের রাজশাহী ব্রাঞ্চে কাজ চলছে, ওখানে আমার পরশু যাওয়ার কথা ছিল। তুই তাহলে সেখানে চলে যা। আমি ভাইকে সকালে বলবো আমি যেতে পারছি না, তোকে যেন পাঠিয়ে দিই। ঠিক আছে চাচ্চু।
আহির আর আহাদের রাজশাহী শিফট হওয়ার কথা শুনে কারণ জিজ্ঞেস করলে ব্যবসা সংক্রান্ত কাজের কথা বলে। তখন আহাদের ফুপি বলে উঠল, ব্যবসার কাজে যাবে, ঠিক আছে, আহাত যাক, আহিকে যেতে হবে না। ওখানে আহাত কাজে বিজি থাকবে, তাহলে আহিকে কে দেখবে? তুমি চিন্তা করো না ফুপি, আমি সামলে নিব। আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম। ধন্যবাদ ফুপি, আহিকে নিয়ে এতটা ভাবার জন্য। ফুপি আর কিছু বলতে পারল না। দুদিন পর আহি, আয়শা আর আহাদ তিনজন রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছে আহাদ অফিসের কাজে বিজি হয়ে গেল। আহাদ চাইছে খুব জলদি কাজ শুরু করার, তাহলে একটু ফ্রি হয়ে আহিকে সময় দিতে পারবে সকাল। গুড মর্নিং মা। গুড মর্নিং। এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? একটা জরুরি মিটিং আছে, জলদি নাস্তা দাও। বস, দিচ্ছি। এসেছিস থেকে তো ব্যস্ত থাকিস, মেয়েটাকে একটু সময়ও দিচ্ছিস না। আজকের মিটিংটা শেষ হলে ফ্রি হয়ে যাব মা। আচ্ছা মা, আহিকে নিয়মিত মেডিসিনগুলো দিচ্ছ তো? হ্যাঁ, চিন্তা করিস না, আমি আছি তো। আহাদ নাস্তা সেরে বেরিয়ে গেল অফিসে যাবার উদ্দেশ্যে। আহি আজ পরপর 3টা মিটিং আছে। কাজগুলো সাকসেস হলে সে একটু ফ্রি হবে, তার পুতুল বউকে সময় দেবে। বউটাকে যে আর দূরে রাখতে পারছে না, বুকটা যে ভীষণ পুড়ছে। সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে বাসায় ঢুকলো আহাদ। ওকে দেখে আহি দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরে অভিযোগের স্বরে বলে, পুতুল বর, তুমি অনেক পচা। আমায় একা একা রেখে কোথায় গিয়ে থাকো সারাদিন? আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। তুমি আমাকে একটু ঘুরতে নিয়েও যাও না। বলেই গাল ফুলিয়ে নিল। আহাদ মুচকি হাসি দিয়ে বলে, আমার বউ বুঝি রাগ করেছে? আচ্ছা রাগ করো না প্লিজ, কালকে ঘুরতে নিয়ে যাব, প্রমিস। এখন তো হাসো। বেরোতে যাবার কথা শুনে আহি খুশিতে আত্মহারা। আহাদ আহির হাত ধরে রুমে নিয়ে যায়। আহি, আমি তোর কোলে একটু মাথা রাখি? হ্যাঁ, এসো এসো। আহাদ আহির কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল। আহি খিলখিলিয়ে হেসে ওঠে। আহাদ বলে, উফ, আহি নড়াচড়া করিস না তো, একটু শান্তিতে থাকতে দে। আরে পুতুল বর, আমার তো কাতুকুতু লাগছে। ওভাবেই কিছুক্ষণ থাকার পরে আহাদ ঘুমিয়ে গেল। আহিও নড়াচড়া করতে করতে ওভাবেই বেডে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। রাত 10টায় ঘুম ভাঙে দুজনের। নিচে গিয়ে নাস্তা করে দুজনে রুমে চলে আসে। আহিকে মেডিসিন খাইয়ে দেয়। আহি এখন আর মেডিসিন খেতে বায়না করে না। সকালবেলা আহাদ ঘুম থেকে উঠে এক্সারসাইজ করছে। আহি ঘুম থেকে উঠে আহাদকে এভাবে খালি গায়ে দেখে হা করে তাকিয়ে থাকে। ওর কেমন কেমন জানি লাগছে। ও বুঝতে পারছে না ওর অনুভূতি। ধীর পায়ে উঠে গিয়ে আহাদের কাছে গিয়ে বসে। হাত বাড়িয়ে দেয় আহাদের শরীরের উপর। আহাদ আহির দিকে তাকায়। আহির দৃষ্টিতে কেমন যেন নেশা। আহাদ বুঝে নেয় সেই নেশা। সে উঠে আহিকে কোলে বসিয়ে নেয়, তারপর আলতো করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপরে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবায়। আহাদ ধীরে ধীরে আহির জামা একটানে খুলে ফেলে। তারপর সে মত্ত হয় আহির মাঝে। অবাক করার বিষয়, আজ আহি কান্না বা চিৎকার কোনোটাই করছে না। আহাদ ঘোরের মাঝে বলে ওঠে, আহি, ব্যথা লাগছে, বাদ দেব? আহি কিছু বলছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আহাদ বুঝলো আহি এখন নিজের মাঝে নিয়ে হারিয়ে গেছে ভালোবাসার সাগরে। বউ, পরে কিন্তু দোষ দিস না, আর প্লিজ চিৎকার করিস না। বলে আহাদ পাগলের মতো আহির মাঝে হারিয়ে গেল। মাঝে মধ্যে শুধু দুজন নর নারীর ব্যথাতুর আওয়াজ, উন্মাদন। দীর্ঘ সময় পর আহাদ আহির বুকে মুখ ডুবিয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছু সময় পর উঠে আহির কপালে চুমু এঁকে বলে, ঠিক আছিস আহি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু। আমার বউটা বড় হয়ে গেছে, বরকে বেঁধে রাখা শিখে গেছে। আচ্ছা, আজ ভয় পেলি না কেন? কাঁদলিও না, চিৎকারও দিলি না, কি ব্যাপার পুতুল বউ? ব্যথা পাসনি? আমাকে বড় মা বলেছে তুমি আদর করতে চাইলে করতে দিতে, ভয় না পেতে। আর বলেছে তোমাকে আদর করতে দিলে তুমি আমাকে ছেড়ে আর কোথাও চলে যেতেই পারবে না। আরো বলেছে একটু ব্যথা লাগবে, কিন্তু দেখবে পরে ঠিক হয়ে যাবে, আর চিৎকার দেওয়া যাবে না কিন্তু। আহাদ তো তার গুণধর বউয়ের কথা শুনে চোখ কপালে উঠে গেছে। তাও ধীরে বলে ওঠে, বউ, তুই এসব কথা মাকে বলেছিস? মা কি ভাববে বলতো? আমি কিছু বলিনি, বড় মা নিজে থেকেই আমাকে বলেছে। শোনো না বর, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না রে পাগলি, কোথায় যাব? তুই ছাড়া আমার কোনো গতি নেই। চল, গোসল দিয়ে এসে ঘুমাবি। দুজন শাওয়ার নিয়ে এসে বিছানায় ঘুমিয়ে যায়। 10টায় ঘুম ভাঙে আহাদের। সে উঠে নিচে গিয়ে নাস্তা করে আহির জন্য নিয়ে আসে। মা আহির কথা জিজ্ঞেস করলে বলে, ও একটু অসুস্থ মা, তাই ডাকিনি।
সে কি হয়েছে? রাতে তো ভালোই ছিল। আরে তেমন কিছু না মা। বলে আহাদ উপরে উঠে গেল। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেছে। খানবাড়ি থেকে আহি আজ 2 মাস দূরে আছে, আর আহি ট্রিটমেন্টও 2 মাস চলছে। আহি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ। আজ আহাদ ডাক্তারের সাথে ভিডিও কলে মিটিং ফিক্স করা ছিল, তাই তারা কথা বলছে। ডক্টর, আপনি আহির ট্রিটমেন্টের বিষয়ে কি আপডেট দেবেন বলেছিলেন? হ্যাঁ মিস্টার খান, আহির ট্রিটমেন্ট এখন লাস্ট পর্যায়ে চলে এসেছে। লাস্ট ডোজটা শুরু হলে ওর মধ্যে অনেক পরিবর্তন আসবে। পরিবর্তন বলতে কেমন পরিবর্তন ডক্টর? আহি বিগত এই কিছু বছরের মধ্যে এমন অনেক কিছুই আর মনে থাকবে না। মানে কি বলতে চাইছেন ডক্টর? এখনকার সবকিছু ভুলে যেতে পারে না? না, এটা হতে পারে না। কুল আহাদ, আমার কথা মন দিয়ে শোনো। আমি বলেছি কিছু কিছু মুহূর্ত ভুলে যেতে পারে। এখন কার স্মৃতি হতে পারে, আবার কিছু বছর আগেরও হতে পারে। ডক্টর, আহি আমাকে ভুলে যাবে না তো? কিছু বলা যাচ্ছে না। ডাক্তারের কথা শুনে আহাদ চিন্তায় পড়ে গেল। সে শুধু এটাই ভাবছে তার পুতুল বউ তাকে ভুলে যাবে না তো। আবার সেটাও ভাবছে আহি সুস্থ হয়ে যদি জেনে যায় আহাদ তাকে রেপ করেছিল, তারপরে বিয়ে করেছে, তাহলে কি সে তাকে ক্ষমা করতে পারবে? এইসব চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আহির কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, পুতুল, তুই সুস্থ হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না রে বউ। তুমি এসব কি বলছো পুতুল বর? কিছু না পুতুল, একটু চুপচাপ থাক না প্লিজ। আহাদ ওভাবেই কিছুক্ষণ আহিকে জড়িয়ে ধরে বসে থাকে। আহাদ ঠিক করলো এই গোটা 1 মাস আহিকে এতটা ভালোবাসা দেবে, এত সময় দেবে যে আহি সব ভুলে গেলেও আহাদকে যেন মনে রাখে। 20 দিন পর আহাদ অফিস থেকে এসে আহাদ যখন আহিকে ডাকে তখন আহি আর তার ডাকে সাড়া দেয় না। আহাদ পাগলের মতো ডাকতে থাকে, পুতুল, পুতুল, কই তুই পুতুল? আহি কোনো উত্তর দেয় না। আহাদ উপরে রুমে গিয়ে দেখে সেখানেও নেই। ওয়াশরুমে গিয়ে দেখে আহি পড়ে আছে, তাও মাথার এক কোণা ফেটে রক্তে মেঝে ভেসে গেছে। আহাদ তা দেখে স্তব্ধ হয়ে গেল কিছু সময়ের জন্য। আহাদের ঘোর কাটে কল আসার কারণে। তখনই আহির কাছে দৌড়ে যায়, আহিকে কোলে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে গিয়ে চিৎকার করে, ডাক্তার, ডাক্তার, নার্স। আহাদের চিৎকার শুনে ডাক্তার, নার্স সবাই বেরিয়ে আসে। ডাক্তার আহিকে স্ট্রেচারে শুয়ে দিতে বলে, তারপর আহিকে নিয়ে সরাসরি অপারেশন থিয়েটারে। আহাদ যখন ভেতরে যেতে চায় তখন আপনি বাহিরে অপেক্ষা করুন। ভেতরে আহির অপারেশন চলছে। মাথায় আঘাত লেগে প্রচুর ব্লাড লস হয়েছে। আহাদ অপারেশন থিয়েটারে বাহিরে বসে মাথা নিচু করে বসে আছে। তৎক্ষণাৎ আবার আহাদের ফোন বেজে ওঠে। দেখে আকরাম খান কল করেছে। হ্যাঁ চাচ্ছু বলো। তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? কি হয়েছে? আহি কই? ও ঠিক আছে তো? না চাচ্ছু, আহি হসপিটালে ওয়াশরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে। কি বলছিস? আহি এখন কেমন আছে? এখন জ্ঞান ফেরেনি চাচ্ছু। চাচ্ছু, ডাক্তার বের হয়েছে, আমি তোমায় কল করছি। ডাক্তার বের হয়ে সোজা আহাদের সামনে এসে দাঁড়ালো। ডক্টর, আহি কেমন আছে? উনি ভালো আছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। একটু সময় লাগবে। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। শি ইজ আউট অফ ডেঞ্জার। ডক্টর, আমি ওকে একটু দেখতে পারি? অবশ্যই, ওনাকে কেবিনে দিলে আপনি দেখে আসবেন। থ্যাংক ইউ ডক্টর। আহিকে কেবিনে দেওয়া হয়েছে। আহাদ আহির পাশের টুলটা টেনে নিয়ে বসে আহির একটা হাত ধরে এক নয়নে তাকিয়ে আছে। তার মাঝে ওই অবাধ্য 2 চোখ দিয়ে জল গড়াতে লাগলো। আহাদ বলছে, এই পুতুল ওঠ না, তোর পুতুল বর দেখ না কষ্ট পাচ্ছে। তুই না বলেছিস আমার কষ্ট তুই দেখতে পারিস না, তাহলে এখন কেন এভাবে ঘুমিয়ে আছিস? তোর চুপ থাকা যে তোর পুতুল বর মেনে নিতে পারছে না। ওঠ না, এই বউ ওঠ। আহাদ সারা রাত আহির হাত ধরেই বসে থাকলো। সকালে আকরাম সাহেব, আয়েশা, আসহাব এসে পৌঁছালো আহির কেবিনে। আহি তখনও ঘুমে। ডক্টর এলো, আহিকে দেখে বলে গেলেন, কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসবে। তবে একটা কথা, আপনারা একটু দেখবেন উনি যেন উত্তেজিত না হয়। সেটা ওনার শরীরের জন্য ভালো নয়। জি ডাক্তার। 30 মিনিট পর আহি চোখ দুটো পিটপিট করে তাকিয়ে আবার বন্ধ করে নিল। কেমন জানি ভিতরে ভিতরে ছটফট করছে আর বিড়বিড় করে কিছু বলছে। আবার চোখ মেলে তাকালো। তাকিয়ে, বাবা, বাবা। হ্যাঁ মা বল, আমি তোর কাছেই আছি। ওরা আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমাকে লুকিয়ে রাখো, বাঁচাও বাবা, বাঁচাও। কে ধরে নিয়ে যাবে তোকে?
মেরে ফেলবে মা। আহি কেউ নেই মা। ওই যে বাবা, ওরা আসছে বাবা, ওরা মাকে মেরে ফেলেছে বাবা, আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। আহাদ, ডক্টরকে ডাকো জলদি। আহাদ হন্তদন্ত হয়ে ডাক্তারকে ডাকতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার কেবিনে প্রবেশ করলো। নার্স, ইঞ্জেকশন রেডি করুন জলদি। আহিকে ইনজেকশন পুশ করার পরে আস্তে আস্তে শান্ত হয়ে গেল। তখন ডাক্তার বলল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হলো। কি বলতে চাইছেন ডক্টর? উনি ঠিক হচ্ছেন, তবে ওনার কিছু একটা মনে পড়ছে যা ওনার ব্রেনের অপর খুব বাজেভাবে প্রভাব ফেলছে। সেটা ওনার জন্য ঝুঁকির বিষয়। উনি যদি কিছু মনে না করতে পারে তাকে জোর দেবেন না। উনি বর্তমানে এমন অনেক কিছুই হয়তো মনে থাকবে না, তাই জোর করবেন না, না হলে হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে ডক্টর। ডক্টর কি বলেছে আহাদ? আহির কিছু মনে থাকতে নাও পারে মানে কি? হ্যাঁ চাচ্চু, তোমাকে আগেই বলেছিলাম সবকিছু। আহি লাস্ট ডোজ মেডিসিন দিলে আহি আগের মতো হয়ে উঠবে, আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। বলে ডাক্তার চলে গেলেন। আহাদ আর কথা বলতে পারছে না, কারণ আহাদ ভয় পাচ্ছে যদি আহি ওদের বিয়ের কথা ভুলে যায়, আর যদি ধর্ষণের কথা মনে পড়ে তাকে ঘৃণা করে, তখন কি করবে আহাদ? ও তো আহিকে ছাড়া এক মুহূর্তও দূরে থাকতে পারবে না। আহাদ কেবিন থেকে বেরিয়ে হাসপাতালের বাহিরে একটা বেঞ্চে বসে পড়ে। সে আর কিছু ভাবতে পারছে না। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে তার। কেউ পিছন থেকে ওর কাঁধে হাত রাখলো। আহাদ পেছন ঘুরে তার মাকে দেখে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, আহি যদি আমাকে ভুলে যায় আমি কিভাবে থাকবো মা? আমি ওকে খুব ভালোবাসি মা। মা, ও মা, পুতুল যদি আমাকে ধর্ষক বলে ঘৃণা করে আমি সইতে পারবো না মা। দেখিস, এমন কিছুই হবে না। তুই একটু ভরসা রাখ আল্লাহর উপর বাবা, তিনি সব ঠিক করে দেবেন। সকাল গড়িয়ে দুপুর 3টা। ধীরে ধীরে চোখ খুললো আহি। সামনে আয়েশাকে দেখে বলে উঠল, বড় মা, ও বড় মা, বাবা কোথায়? আহিমা, তোর জ্ঞান ফিরেছে? আহাদ বাবা, এদিকে আয়। কেমন লাগছে মা? আমি ঠিক আছি বড় মা। আমি এখানে কেন? বাড়ির সবাই কই? চাচু, বাবা, দাদি, টুকুন ভাইয়া? তোর বাবা একটু তোর চাচুর সাথে বাইরে গেল। ততক্ষণে আহাদ এসে আহিকে জড়িয়ে ধরলো আর বলল, পুতুল, তুই ঠিক আছিস? ভয় পাইয়ে দিয়েছিলে একদম। ছাড়ো আহাদ ভাই, আমি ভালো আছি। তুমি না সুইজারল্যান্ড ছিলে, কবে আসলে? আহাদ আর আয়েশা বেগম অবাক। কেন, তুই জানিস না কবে এসেছে? না, কবে এসেছে? আর ভাইয়া, তুমি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছো দেখতে, আগের মতো আর মোটু নেই। আহাদ অসহায় চোখে তাকিয়ে আছে আহির দিকে আর ভাবছে তার পুতুল বউ সত্যি তাকে ভুলে গেল। সে কেবিন থেকে বেরিয়ে গেল। আহাদের খুব কষ্ট হচ্ছে, কি করবে সে? বড় মা, আহাদ ভাই আমার কথায় রাগ করে চলে গেল। তোর পাগলি মেয়ে, ওর রাগ কেন করবে বলতো? ও তো তোর বাবা চাচুকে ডাকতে গেছে। আয়েশা বেগম মুখে বললেও সে তো জানে তার ছেলের মাঝে কি ঝড় বয়ে চলেছে। তার ছেলেটা যে আহিকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। ভাবনার মাঝে আকরাম আর আসহাব খান কেবিনে প্রবেশ করলো। আহি বাবাকে দেখে ডেকে উঠল, বাবা, তুমি কোথায় গিয়েছিলে বলো তো আমাকে রেখে? আমি বাইরে ছিলাম মা, তোকে ছেড়ে কোথাও যাব না। কেমন আছিস মা এখন? বড় বাবা, তোমার না এয়ারপোর্ট থেকে ফেরার সময় আমার পুতুল এনে দেবার কথা ছিল? কই সেই পুতুল? দাও আমাকে, না হলে আমি তোমার সাথে আড়ি করে দেব, আর কথাই বলবো না। আসহাব সাহেব আয়েশা বেগমের দিকে তাকালো। সে ইশারায় বোঝালো আহি বর্তমান সবকিছু ভুলেছে কিনা। আসহাব সাহেব আয়েশা বেগমের দিকে তাকালো। সে ইশারায় বোঝালো আহি বর্তমান সবকিছু ভুলে গেছে। সে স্ত্রীর থেকে নজর সরিয়ে আহির দিকে তাকিয়ে বলল, এনেছি তো, বাসায় আছি। তুমি বাসায় গেলে পেয়ে যাবে মামনি। আহি আসহাব খানের কথা শুনে খুশি হয়ে গেল। সে বায়না ধরলো সে এখন বাসায় যাবে। কি আর করা, আহিকে নিয়ে অগত্যা বাড়িতে আসতে হলো। বড় মা, এই বাড়িতে কেন আমরা আমাদের বাড়িতে যাব? যাবো তো, তুমি একটু সুস্থ হলেই যাব। বাসায় চলো সবাই, তোমার অপেক্ষা করছে। বাড়িতে ঢুকেই দাদির সাথে দেখা। এসেছিস পুতুল? আয় আমার কাছে এসে বস। দাদি, আহি অনেকটা জার্নি করে এসেছে, এখন ওকে রেস্ট নিতে হবে, পরে না হয় বসবে। হ্যাঁ, তা ঠিক বলেছো দাদু ভাই। যাও, তোমার বউকে নিয়ে যাও। আহি কথাটা শুনে দাদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বললে দাদি? বউ মানে?
আহাদ ভাই বিয়ে করেছে? কোথায় বউ? আর আমাকে না জানিয়ে বিয়ে করে নিল? আহি একটু মন খারাপ করে বলল, একটু রাগ করেই বলল, বড় মা, আমাকে রুমে নিয়ে চলো। আমি নিয়ে যাচ্ছি। লাগবে না, আমি নিজেই যেতে পারি, তুমি তোমার বউকে নিয়ে যাও। আহাদ বুঝলো আহির মন খারাপ হয়েছে। ও একটা বাঁকা হাসি ঠোঁটে রেখে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরলো। আহি কিছুক্ষণ লাফালাফি করলেও পরে শান্ত হয়ে গেল। রুমে নিয়ে নামিয়ে দিয়ে বলল, আয়, তোর কথাই রাখলাম, আমাকে দোষ দিতে পারবি না। বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। আজ 5 দিন হয়ে গেছে আহির বাড়ি আসার। আহি এখন মোটামুটি সুস্থ। এখন তেমন একটা প্যানিক করে না সে, কিন্তু মাঝে মাঝে ঘুমের মাঝে সে ভয়ানক কিছু স্মৃতি মনে পড়ে ঝাপসা। আহি বসে বসে কিটকেট খাচ্ছে, এমন সময় আহাদ এসে বলল, পুতুল চল, বাহিরে গিয়ে ঘুরে আসি। আমি কেন যাব? তোমার বউকে নিয়ে যাও। সে তো নেই, তাই তোকেই নিয়ে যাব, চল। ছি ভাইয়া, বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে যাবে? তোমার বউ শুনলে দেখো, তোমার একটা চুলও আস্ত রাখবে না। আহাদ আহিকে দেয়ালের সাথে চেপে ধরে। সে তখন দেখা যাবে, তুই যাবি কিনা বল। আহাদ কথা বলতে বলতে আহির অনেক কাছে চলে আসলো। এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাস আশ্রে পড়ছে তাদের মুখে। যাব যাব, সরুন আপনি। বলে ধাক্কা দিয়ে আহাদকে সরাতে চাইলো, কিন্তু পারলো আর কই। আহাদ আহিকে শক্ত করে ধরে ওর কানের লতিতে একটা চুমু এঁকে দিল। পরে কপালে একটু সময় নিয়ে আরো একটা চুমু দিল। তারপরে ছেড়ে দিয়ে হনহন করে চলে গেল। আহির মনের ভেতরে ঝড় বইছে। সে বলছে, কেন এমন করছো ভাইয়া? তুমি বিবাহিত, তারপরেও আমার সাথে এমন কেন করলে? আমি তো নিজেকে সামলাতে পারবো না। বলে আহি দেয়াল ঘেঁষে বসে কাঁদতে থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন না আহি কেন কাঁদছে, তবে শুনুন। আহাদ যখন বিদেশে চলে যায় তখন 14 বছরের আহি আহাদকে মনে মনে পছন্দ করত, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। আর সে এখন জানে যে আহাদ বিবাহিত, তাই সে কাঁদছে আর কষ্ট পাচ্ছে। ইতিমধ্যে আহির কাছে আহাদের মা এসে কাঁধে হাত রাখলো। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছিস কেন? বড় মা, আহাদ ভাই। আহাদ যা করেছে ঠিক কাজই করেছে, আমি সবটাই দেখেছি। আহি অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে বড় মা কিসব বলছে। ওর ভাবনার মাঝেই বলে উঠলো, শোন মা, আমার কথাগুলো মন দিয়ে শুনবে কিন্তু। তুমি তো শুনেছ, তোমার বাবা বলেছে তুমি অসুস্থ ছিলে। আমরা সেই সময় তোমার আর আহাদের বিয়ে দিয়েছিলাম। তুমি তোমার আহাদ ভাইয়ের পুতুল বউ। আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসে রে মা। শুধু তোর ক্ষতি হবে দেখে তোকে জোর করে মনে করাতে চাইনি। ছেলে আমার এই 7টা দিন খুব কষ্ট পাচ্ছে। আহাদের মায়ের কথা শুনে আহি অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে আর ভাবছে, আহাদ ভাই, আমার আহাদ ভাই, আমার পুতুল বর। পুতুল বর কথাটা বারবার তার মস্তিষ্কে বাজতে লাগলো। কিছু একটা আফছা আফছা মনে পড়ছে, তার মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করছে। কিছু ধোঁয়াশা ভালোবাসার মুহূর্ত ভেসে উঠলো তার মানসপটে। আহি ওখানেই জ্ঞান হারালো। আহাদের মা চিৎকার করে, আহাদ, এই আহাদ। আহি কেমন যেন করছে। আহিমা, কি হয়েছে তোর? আহি, আমার মাফ করে দে মা। আহি। মা, আহির কি হয়েছে? আহি এভাবে পড়ে আছে কেন? আহি, এই আহি, চোখ খোল সোনা। আহি, এই পুতুল, এই বউ, ওঠ না। আহাদের মা সেন্টার টেবিল থেকে পানি এনে আহির মুখে পানির চাপটা দিল। কিছুক্ষণ পর আহি পিটপিট করে চোখ মেলে তাকালো। নিজেকে আহাদের বাহু বন্ধনে দেখে লজ্জায় লাল হয়ে গেল। আহাদ ওর লজ্জা মাখা মুখ দেখে কপাল কুঁচকে নিল। এর আবার কি হলো? আমি মরছি টেনশনে, আর এ দেখি লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছে, ব্যাপার কি? ওদের এমন চাওয়াচাওয়ি দেখে আয়শা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। আহি বলে উঠল, আমাকে একটু বিছানায় দিয়ে এসো, আমার কেমন যেন লাগছে। আহির এই তুমি সম্বোধনে আরো অবাক হলো আহাদ। তাও কোনো কথা না বলে ওকে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে আহাদ উঠে আসতে নিল। আহি ওর বুকের কাছে শার্ট খামচে ধরে রাখলো। আহাদ তো একের পর এক অবাকের শীর্ষে উঠে যাচ্ছে। ঠিক তখনই ভেসে আসলো আহির রিনরিনে কণ্ঠস্বর, কোথায় যাচ্ছ পুতুল বর? আহাদ আহির কথা শুনে ওকে জড়িয়ে ধরলো আর বলল, পুতুল, তোর সব মনে পড়েছে? জানিস, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তুই বুঝি আমাকে ভুলেই যাবি? না, আমার সব মনে না পড়লেও আমাদের কিছু মুহূর্তের কথা মনে পড়েছে, আর বড় মা বলায় বাকিটা পরিষ্কার হয়ে গেছে। জানো, আমি ঘুম আসলেই আমার কানে বাজতো কেউ আমাকে পুতুল বউ বলে ডাকছে, কিন্তু তার চেহারাটা বুঝতে পারতাম না। আজ বড় মার কথা শোনার পর সেই বরের মুখটা আমি দেখতে পেলাম। আহাদ পুতুলের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে চুপ করিয়ে দিল, আর সে জায়গায় নিজের ঠোঁট মিলিয়ে দিল।
এই কয়দিনে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে একসাথে। কিছু সময় পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাচ্ছে। চল পুতুল, আমরা আজকেই ঢাকা ব্যাক করব। ওখানে আমাদের এই নতুন জীবন আমরা নতুন করে শুরু করব। হ্যাঁ চলো, তাই হবে। আহাতরা সবাই রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। তবে আহাত একটু ভয়ও পাচ্ছে, কারণ সেখানেই আহির সবচেয়ে বড় শত্রু আছে। তারপরে আহিকে নিয়ে যাচ্ছে। ও চাইছে সবকিছু গোড়া থেকে উপড়ে ফেলতে, তারপর নতুন করে সবকিছু শুরু করতে। খানবাড়ি। আহি বাড়িতে প্রবেশ করে সামনে দেখে তার ফুপু সিঁড়ি দিয়ে নামছে। হাসতে হাসতে আহি ওনাকে দেখে কেমন যেন সেখানে দাঁড়িয়েছিল। ওভাবে দাঁড়িয়ে কেমন অস্বাভাবিক অ্যাগ্রেসিভ হয়ে উঠল। আর কেমন যেন ওর ফুপুকে দেখে আহাতকে ঝাপটে ধরে বলে উঠল, মেরে ফেলবে আমাকে, মেরে ফেলবে আমাকে, বাঁচাও, ও খুনি, ও মাকে মেরে ফেলেছে, বাবা, ও বাবা, আমাকে বাঁচাও। বলতে বলতে আহি জ্ঞান হারালো। রিনা খান ভয় পেয়ে গেছে, কারণ ওনার এত বছরের ক্রাস এক নিমিষেই সবাই জেনে যাবে, তা তো হতে দেয়া যাবে না। তাই সে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, এসব কি বলছে আহি ভাইজান? আমি ভাবিকে বলে ন্যাকা কান্না জুড়ে দিল। কিন্তু কেউ তার এই ন্যাকা কান্নায় ভুলল না, কারণ আহাত অলরেডি রিনা আর ওর ছেলে রাফি দুজনের বিষয়ে সব অবগত করেছে। এত বছর তাদের সাথে প্রতারণা করে কিভাবে কোম্পানির টাকা পয়সা হাতিয়েছে। রিনি হচ্ছে আহাদের বাবার সৎ বোন। তারা দয়া করে আশ্রয় দিয়েছিল, কিন্তু সেই যে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে কেউ স্বপ্নেও ভাবেনি। আর আহির মা তাকে কেন মেরেছে তা সবার কাছে আজও ধোঁয়াশার মধ্যে। আহির কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে, তারপরে সবটা বলে কিভাবে তার মাকে মেরেছিল। আহি, তুমি ঠিক আছো? ভয় পেও না, আমরা সবাই তোমার পাশে আছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি বলো আসলে ওই দিন কি ঘটেছিল? তোমার জন্মদিনের দিন আমি আর মা ছাদে যাচ্ছিলাম। ঠিক তখনই ফুপির ঘর থেকে কিছু কথা ভেসে আসে। ফুপি কাকে যেন বলছে, এইবারের একমাত্র প্রদীপ আজকেই যেন নিভিয়ে দেয়, যদি মিস করে তাকে জানে মেরে দেব। সে বলে ওঠে, যে কোনো মূল্য আহাদের লাশ আমি আজ দেখতে চাই। ও মূল্যে এই সকল সম্পত্তির মালিক হবে রাফি। কারণ রাফি ভাইয়া ছাড়া তখন খানবাড়িতে ছেলে সন্তান আর থাকবে না। দাদুর উইলে নাকি তাই লেখা ছিল। ঠিক তখনই মা আমাকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে আসতে গিয়ে মা পড়ে যায়। তারপরে রিনা রুম থেকে বেরিয়ে মা মেয়েকে দেখে বলে ওঠে, ও তাহলে সব শুনে ফেলেছিলিস? হ্যাঁ শুনেছি আমি। এক্ষুনি সবাইকে বলে দেব যে আপনি কতটা জঘন্য। যেই বাড়ির মানুষ আপনাকে আশ্রয় দিল, তাদের নুন খেলেন, তাদেরই পিঠ পিছে ছুরি বসাবেন। খুব বড় ভুল করে ফেললে ছোট বউ, বেশি জেনে ফেলেছ। তাই তোমাকে মরতে হবে। তোমাকে বাঁচিয়ে রাখলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। তাই বলে আহির মাকে পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা তুলে ওর মাথায় মারে, আর তারপর ওর মাকে ছাদ থেকে ফেলে দেয়। আর আহিকে ধরতে আসলে আহি দৌড়ে যখন সিঁড়ির কাছে আসে তখন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চলে যায়। সমস্ত কথা শুনে আসহাব খান গর্জে উঠে বলে, রিনা, তুমি তো কম কিছু দিইনি, নিজের বোন ভেবে এসেছি। আর তুই, তোর মনে আমাদের জন্য এত বেশ কেন রে? রিনা এবার বলে উঠল, কারণ তোমার বাবা এই সব সম্পত্তি তোমাদের দুই ভাইকে দিয়ে গেছে। আমাকে সে কিছুই দিয়ে যায়নি, কারণ আমি মেয়ে। কেন, আমি কি তার সন্তান ছিলাম না? আর তোমরা সব সময় আমার আর আমার ছেলেকে এটা বুঝিয়েছো যে আমরা তোমাদের আশ্রিতা, তোমাদের দয়া বেঁচে আছি। তাই আমি ঠিক করেছিলাম যে এই সব সম্পত্তি আমি আমার করেই ছাড়বো। আর ছোট বউকে আমার মারার ইচ্ছে ছিল না, সে আমাকে বলে দেওয়ার হুমকি দিয়েছিল, তাই ওকে ওর জীবন হারাতে হয়েছে। ছি পপি, ছি। তুমি সামান্য সম্পত্তির জন্য আমাকে খুন করতে চেয়েছিলে, আর এই সম্পত্তির জন্য তুমি আহিকে এই 5টা বছর পাগল বানিয়ে রেখেছিলে, যাতে তোমার এই প্ল্যান কেউ জানতে না পারে। কিন্তু আফসোস, তা তুমি ভুল ছিলে পপি। ভেতরে আসুন আপনারা। আহাদের কথায় বাহির থেকে পুলিশ বাড়ির ভেতরে এসে রিনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর এতক্ষণ রিনার জমানবন্দি হিসেবে তার বলা কথাগুলো রেকর্ড করে পুলিশকে দিয়ে দিল আহাদ। রিনা এখন জেলে। খানবাড়িতে আজ আনন্দ। আহিকে বউ সাজানো হচ্ছে, তাদের আবার বিয়ে পড়ানো হবে। কিছুক্ষণ পরে আহাদ আর আহিকে একসাথে বসানো হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মিরপুর নিবাসী জনাব আসহাব খানের পুত্র আহাদ আদরিস খান আকরাম খানের একমাত্র কন্যা আফসানা খান আহিকে 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে আসিয়াছে। এখন আপনি যখন এই বিবাহে রাজি থাকেন, তাহলে বলেন মা, কবুল?
কবুল। কাজী সাহেব আহাদকে ঠিক একই রকম বলায় সেও কবুল বলে দিল। তাদের বিবাহ সম্পন্ন হলো। আহিকে রাত 10টায় আহাদের রুমে দিয়ে আসে। আজ রুমটা সুন্দর করে গোলাপ আর রজনীগন্ধা ফুলে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। আহির ভাবনার মাঝে আহাদ রুমে প্রবেশ করলো। আহির কাছে গিয়ে আহিকে জড়িয়ে ধরে, তারপরে আহির কপালে একটু গভীর চুমু এঁকে দিল। তারপরে দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। বউ জানিস তোকে কতদিন আদর করি না, জানিস আমার খুব আদর আদর পাচ্ছে। কি যে বলো না, আমার লজ্জা লাগে না বুঝি? এখনো লজ্জা ভাঙিনি, এতবার বাসর করলাম, চল আজ আবার লজ্জা ভাঙিয়ে দেই বউ। বলে আহাদ আহিকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরে আহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ভালোবাসে ভরিয়ে দিতে লাগলো আহির পুরো শরীর জুড়ে। তারপর আহিকে নতুন করে পরিচয় করিয়ে দিল কিছু মিষ্টি মধুর যন্ত্রণার সাথে। তারপর হারিয়ে গেল দুজন এক সুখের শহরে, যে শহরে আছে শুধু আহাদ আর আহি নামক 2টি ভালোবাসার পাখি, যারা আজ অবাধ সুখে মেতে আছে। সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন এভাবেই সুখে থাকে। সত্য।